শহরের পুরনো একটি এলাকায় দিশার বাড়ি। তার বয়স এখন 30 ছুঁই। একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। 5 বছর আগে তার দীর্ঘদিনের প্রেমিকের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে নিজেকে গুটিয়ে নিয়েছে। তবে তার ব্যক্তিত্বে রয়েছে এক অদ্ভুত সারল্য, যা তাকে সবার মাঝে প্রিয় করে তোলে। দিশার ঘনিষ্ঠ বান্ধবী হলো মেঘা। মেঘার সূত্রে দিশার সাথে পরিচয় হলো মেঘার ছোট ভাই আকাশের। আকাশ সবেমাত্র 25 বছর পেরিয়েছে। ইউনিভার্সিটি থেকে সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার চোখে স্বপ্ন, মনে তারুণ্যের চঞ্চলতা। মেঘা জন্মদিনের এক ঘরোয়া অনুষ্ঠানে প্রথম দেখা হলো দিশা আর আকাশের। দিশা সেদিন শাড়ি পরে এসেছিলেন। তার শিক্ষাসুলভ গাম্ভীর্য আর মিষ্টি হাসি আকাশকে প্রথম দেখাতেই মুগ্ধ করল। আকাশ দূর থেকে তাকে দেখছিল, আর দিশা তখন মেঘার সাথে গল্পে মগ্ন। কিরে আকাশ, এভাবে হা করে কি দেখছিস? লজ্জা পেয়ে না, কিছু না, তোদের গল্প শুনছিলাম। তুই না আজ তোর নতুন কেনা গিটারটা দেখাবি বললি? চল, আমি আর দিশা গান শুনবো। মেঘার কথায় আকাশ গিটার বাজাতে রাজি হলো, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছিল দিশার দিকে। আকাশ যখন তার প্রিয় গানটি গাইতে শুরু করলো, তখন দিশার দৃষ্টিতে এক মুগ্ধতা দেখতে পেল। সেই মুগ্ধতা আকাশকে যেন এক নতুন সাহস জোগালো। গান শেষ হওয়ার পর দিশা এগিয়ে এলো আকাশের কাছে। আকাশ, তুমি অসাধারণ গান গাও। তোমার গলায় একটা বিশেষ জাদু আছে। অপ্রস্তুত হয়ে ধন্যবাদ দিশাদি, আপনি প্রথম যে আমার গানের এত প্রশংসা করলেন। দি বলতে হবে না, তুমি আমার বন্ধুর ভাই। আমাকে দিশা বলেই ডাকতে পারো। দিশার এই সহজ ব্যবহার আকাশকে আরো কাছে টেনে আনলো। আকাশও তার স্বপ্নের কথা, তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা দিশাকে বলল। দিশা মনোযোগ দিয়ে সব শুনলেন। দিশা বুঝতে পারলেন এই ছেলেটি তার চেয়ে প্রায় 5 বছরের ছোট হলেও তার মধ্যে এক পরিণত মন আছে। আর আকাশ তখন দিশার প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতে শুরু করেছে। সেই দিন থেকেই দিশার মনে আকাশের জন্য এক গভীর অনুভূতি জন্মালো। তার জীবনে ভেঙে যাওয়া প্রেমের পর এক নতুন ভালোবাসার আগমন যেন। কিন্তু দিশা জানত সে আকাশের চেয়ে বয়সে অনেক বড়, আর সে এখন কেবলই আকাশের দিদি বা বন্ধুর জায়গায়। তবুও সে নিজেকে আটকাতে পারল না। পরের কয়েক সপ্তাহ দিশা প্রায়ই মেঘার বাড়িতে যেত আকাশের অজুহাতে। একদিন দুপুরে আকাশ যখন একা বসে পড়ছিল, দিশা তার জন্য নিজের হাতে বানানো পায়েস নিয়ে এলো। আকাশ, তুমি একা একা পড়ছো কেন? নাও, আমার হাতে বানানো পায়েস খেয়ে নাও। অবাক হয়ে আরে দিশাদি, আপনার এত কষ্ট করার কি দরকার ছিল? কষ্ট কিসের? তোমার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। তাছাড়া মেঘা তো এখন নেই, তোমার খেয়াল কে রাখবে? দিশার এই যত্ন আর সহজতা আকাশকে মুগ্ধ করলো। কিন্তু আকাশের কাছে তখনও দিশা ছিল একজন স্নেহময়ী বড় বোন। কিন্তু দিশার চোখে তখন স্পষ্ট ছিল এক নীরব প্রেম। আকাশ, তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আমি সবসময় তোমার পাশে থাকবো। ধন্যবাদ দিশাদি, আপনার মতো একজন ভালো মানুষ পাশে থাকলে যে কোনো কাজ সহজ হয়ে যায়। দিদির সম্বোধনটা দিশার হৃদয়ে গিয়ে বাজলো। সে বুঝলো আকাশ তাকে ঠিক কোথায় রেখেছে, কিন্তু তার মন মানছিল না। সে জানতো তাকে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হলে আরও সাহসের দরকার। আর আকাশকে বোঝাতে হবে এই অনুভূতি কেবলই বোনের প্রতি ভালোবাসা নয়। দিন যেতে থাকলো। দিশার মনে আকাশের প্রতি ভালোবাসার তীব্রতা বাড়তে থাকলো। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। মেঘার মাধ্যমে প্রায় প্রতিদিনই আকাশের সাথে তার দেখা হতো। আকাশের স্বপ্ন, তার পরিশ্রম, সবকিছুই দিশাকে মুক্ত করত। সে স্থির করল আর লুকানো নয়, সরাসরি আকাশকে তার মনের কথা বলবে। সে জানত তাদের বয়সের পার্থক্য আছে, কিন্তু তার ভালোবাসা খাঁটি। একদিন বিকেলে স্কুল থেকে ফিরে দিশা একটি উপহার আর হাতে লেখা চিঠি নিয়ে গেল মেঘার বাড়িতে। মেঘা তখন বাইরে ছিল। আকাশ একা বারান্দায় বসে কফি খাচ্ছিল আর পড়ছিল। আকাশ, তুমি একা? আরে দিশাদি, আসুন বসুন, মেঘা তো একটু বাইরে গেছে। দিশা আকাশের পাশে বসলো। তার হৃদস্পন্দন তখন খুব দ্রুত। সে মনে মনে স্থির করলো আজ সে আর দিদি ডাক শুনতে চায় না।
আকাশ, আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি, খুব জরুরি। কি হয়েছে দিশাদি? আপনার মুখটা এত গম্ভীর কেন? কোনো সমস্যা? না, সমস্যা নয়। আসলে তোমাকে প্রথম দেখার পর থেকেই আমার জীবনে এক পরিবর্তন এসেছে। আমি তোমাকে খুব পছন্দ করি, শুধু বন্ধু হিসেবে নয়, তার থেকেও বেশি কিছু। দিশা ইতস্তত করে উপহারের বাক্সটি আকাশের দিকে এগিয়ে দিল। আকাশ অবাক হয়ে বাক্সটি ধরল। আকাশ, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমাদের মধ্যে বয়সের পার্থক্য আছে, কিন্তু আমি তোমার জীবন সঙ্গী হতে চাই। আমার এই অনুভূতিটা খাঁটি। দিশার অকপট স্বীকারোক্তি শুনে আকাশ হতবাক হয়ে গেল। তার মুখের হাসি এক মুহূর্তে ম্লান হয়ে গেল। সে এমন কিছু আশা করেনি। তার চোখে তখন কোনো মুগ্ধতা নয়, বরং এক ধরনের অস্বস্তি আর অবাক হওয়া। দিশাদি, আপনি কি বলছেন এসব? আমি আমি বুঝতে পারছি না। আমি পরিষ্কার করেই বলছি আকাশ, আমি তোমার প্রতি গভীরভাবে আকৃষ্ট। আমার জীবনে অনেক কষ্ট আছে, কিন্তু তুমি এসেছো সব ভুলিয়ে দিতে। বাক্সটি ফেরত দিয়ে আমি দুঃখিত দিশাদি, আপনি আমার কাছে একজন খুব ভালো মানুষ, মেঘার প্রিয় বান্ধবী, আমার বড় দিদির মতো। আমি আপনাকে খুব সম্মান করি, কিন্তু আপনি যা চাইছেন তা সম্ভব নয়। কেন নয় আকাশ? আমার ভালোবাসায় কি কোনো খুঁত নেই? না, আপনার ভালোবাসায় কোনো খুঁত নেই। সমস্যাটা আমার দিকে। আমি আপনাকে সেই চোখে কোনো দিন দেখিনি। আর সবচেয়ে বড় কথা হলো, আমার জীবনে ইতিমধ্যেই অন্য কেউ আছে। আকাশের কথা শুনে দিশার হৃদয়ে যেন তীব্র আঘাত লাগলো। সে চোখ তুলে তাকালো আকাশের দিকে। অন্য কেউ? হ্যাঁ, আমার বান্ধবী বিভা। সে আমার ইউনিভার্সিটির ব্যাচমেট। আমরা প্রায় 2 বছর ধরে সম্পর্কে আছি। সে আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ, সব কিছুর অংশ। আমি তাকে ভালোবাসি। বিভার নাম শুনে দিশার সারা শরীর যেন জমে গেল। তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত সাহস মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। এই প্রত্যাখ্যানে যা সে আশঙ্কা করেছিল, কিন্তু এমন নির্মমভাবে আঘাত করবে ভাবেনি। ও আচ্ছা, আমি জানতাম না। আমি দুঃখিত দিশাদি, আমি আপনার অনুভূতিকে আঘাত করতে চাইনি, কিন্তু সত্যিটা আপনাকে বলা দরকার ছিল। আশা করি আপনি এই বিষয়টা বুঝবেন এবং আমাদের সম্পর্কটা মেঘার বন্ধু আর ভাইয়ের মতোই থাকবে। দিশা আর সেখানে এক মুহূর্তেও দাঁড়ালো না। সে দ্রুত উঠে দাঁড়ালো। তার চোখে তখন জল নয়, ছিল এক গভীর শূন্যতা। সে কোনো কথা না বলে উপহারের বাক্সটি না দিয়েই দ্রুত সেখান থেকে চলে গেল। আকাশের মুখে তখনও অপরাধবোধ আর অস্বস্তি। সে বুঝতে পারল একজন ভালো মানুষকে সে আঘাত দিয়েছে, কিন্তু তার ভালোবাসা তো অন্য কারো জন্য। দিশার জীবন তখন এক তীব্র যন্ত্রণায় আচ্ছন্ন। আকাশের স্পষ্ট প্রত্যাখ্যান এবং তার জীবনে বিভার উপস্থিতি দিশার সব স্বপ্ন ভেঙে দিল। সে আর মেঘার বাড়িতে যেত না, বন্ধুত্বের সম্পর্কও এড়িয়ে চলতে শুরু করলো। অন্যদিকে আকাশ তার প্রত্যাখ্যানের জন্য কিছুটা অনুতপ্ত হলেও বিভার সাথে তার সম্পর্ক তখন স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালে ছিল এক গোপন প্রতারণার জাল। বিভা ছিল একজন আধুনিক উচ্চাকাঙ্ক্ষী এবং কিছুটা চতুর মেয়ে। তার কাছে আকাশের ভালোবাসা ছিল এক আরামের আশ্রয়, কিন্তু বিভা জানত শুধু ভালোবাসা দিয়ে তার আকাঙ্ক্ষা পূরণ হবে না। সে মনে করত আকাশের সামনে এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি। বিভা গোপনে শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী ছেলের সাথে মেলামেশা শুরু করলো। সেই ছেলেটি ছিল সম্পদশালী এবং বিলাসবহুল জীবনযাপন করত। বিভা সেই ছেলের সাথে তার ভবিষ্যৎ দেখছিল, যেখানে আকাশের মতো অনিশ্চিত ভবিষ্যতের কোনো স্থান ছিল না। একদিন সন্ধ্যায় যখন আকাশ তার চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, বিভা তখন একটি দামি রেস্টুরেন্টে সে ব্যবসায়ী ছেলের সাথে আড্ডা দিচ্ছিল। ফোনে মৃদুস্বরে, না আকাশ, আমি আজ লাইব্রেরিতে আছি, খুব চাপ, তাই কথা বলতে পারছি না। তুমি তোমার পড়ালেখায় মনোযোগ দাও, কাল দেখা হবে। ফোন রেখে বিভা হাসল। পাশে বসা ছেলেটির হাত ধরল। তোমার আকাশকে খুব সহজেই বোকা বানাও, তাই না? বোকা নয়, ও আমাকে খুব বিশ্বাস করে। আর তাছাড়া আমার ভবিষ্যতের জন্য তো আমাকে কিছু পদক্ষেপ নিতেই হবে।
আকাশের সাথে তো এখনো অনেক সংগ্রাম বাকি। বিভার কাছে ভালোবাসা তখন আর মুখ্য ছিল না, মুখ্য ছিল নিরাপত্তা আর বিলাসিতা। সে নিয়মিত আকাশের সাথে দেখা করত, মিষ্টি মিষ্টি কথা বলতো, কিন্তু গোপনে তার প্রতারণার জাল বুনছিল। এদিকে দিশার বান্ধবী মেঘা তার ভাই আর দিশার সম্পর্ক নিয়ে চিন্তিত ছিল। দিশা তাকে সব খুলে বলেছিল, তবে বিভার সাথে আকাশের সম্পর্কের কথা সে জানতো না। কি রে দিশা, তুই কেন আজকাল আসিস না? আকাশ কি এমন বলেছে তোকে? আর বলিস না মেঘা, আমার একটু কাজ বেড়েছে, তোর ভাই আমাকে প্রত্যাখ্যান করেছে। এটা নিয়ে আর আলোচনা করে কি লাভ? আকাশ তো তোর ছোট, ও তোকে সম্মান করে। হয়তো তুই বেশি আশা করে ফেলেছিলি। হয়তো তাই। তবে শোন মেঘা, আমার মনে হচ্ছে তোর ভাইয়ের গার্লফ্রেন্ড বিভা কেমন যেন রহস্যময়ী। কেন বলছিস? বিভা তো খুবই মিষ্টি মেয়ে, আর আকাশ ওকে খুব ভালোবাসে। আমার মনে হয় ওদের সম্পর্কের মধ্যে কোথাও একটা ফাঁক আছে। বিভাকে আমি একবার দেখেছিলাম, তার চোখে অন্যরকম কিছু ছিল। আমার মনে হয় না বিভা আকাশের জন্য সঠিক মানুষ। দিশার এই কথা মেঘা সহজে বিশ্বাস করল না, কিন্তু তার মনে একটা সন্দেহ তৈরি হলো। মেঘা জানতো দিশা কোনো মিথ্যা কথা বলার মেয়ে নয়। একদিন বিকেলে মেঘা বাজারে গিয়েছিল। হঠাৎ সে দেখল একটি দামি গাড়ি থেকে বিভা নামছে। বিভার পরনে ছিল অত্যন্ত ঝলমলে পোশাক, আর তার পাশে ছিল একজন অচেনা যুবক, যার সাথে সে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে হাসছিল। মেঘা আড়াল থেকে দেখল বিভা সেই যুবকের হাত ধরে একটি কফি শপের দিকেই গেল। মেঘার সন্দেহ তখন দৃঢ় হলো। সে জানতো বিভা কখনো এ ধরনের পোশাকে বা এই সময়ে কফি শপে আসে না। আর সবচেয়ে বড় কথা, সেই যুবক আকাশ নয়। মনে মনে এটা কি দেখলাম আমি? বিভা তো আকাশকে বলেছিল সে আজ তার বান্ধবীর বাসায় থাকবে। মেঘা দ্রুত একটা ছবি তুলল। সে স্থির করলো এই বিষয়ে সরাসরি আকাশের সাথে কথা বলবে না, কারণ সে জানতো আকাশ বিভাকে কতটা বিশ্বাস করে। মেঘা জানতো এই কঠিন সত্যটা হয়তো একমাত্র দিশাই বিশ্বাস করবে এবং তাকে সঠিক পথে সাহায্য করতে পারবে। মেঘা তখন দ্বিধায় পড়ল। সে কি এই সত্যিটা তার ভাইয়ের কাছে প্রকাশ করবে, নাকি আগে দিশাকে জানাবে? মেঘার মনে তখন চরম দ্বন্দ্ব। সে বিভার প্রতারণার প্রমাণ পেয়েছিল, কিন্তু তার ভাই আকাশ বিভাকে অন্ধের মতো বিশ্বাস করে। মেঘা স্থির করল এই বিষয়ে সরাসরি আকাশের সাথে কথা বলার আগে তার প্রিয় বান্ধবী দিশার সাথে পরামর্শ করবে। অন্যদিকে দিশা তখন আকাশের প্রত্যাখ্যানের যন্ত্রণা নিয়ে নিজেকে গুটিয়ে রেখেছিল। সেই রাতে আকাশ ফোন করলো বিভাকে। বিভা তখনও আহিরের সাথে ছিল, তবে নিজেকে সামলে নিয়েছিল। বিভা, তুমি কখন আসবে? আজ সারা দিন তোমার সাথে কথা হয়নি, খুব মিস করছিলাম। আয়েশি ভঙ্গিতে, তবে কণ্ঠস্বর শান্ত রেখে। আরে আকাশ, আমি তো এখন অনেক দূরে আমার এক বান্ধবীর বাড়িতে। ওর মায়ের শরীর খারাপ, আর তোমার ফোন রাখার পর আমার একটু জ্বর জ্বর লাগছে। জ্বর? কি বলছো? তুমি ঠিক আছো তো? আমি যাব? তোমাকে দেখতে পাবো না? একদম না, পাগল। তুমি তোমার পড়ালেখায় মনোযোগ দাও, কাল সকালে দেখা হবে, তখন সব বলবো। এখন তোমাকে গুড নাইট। ঠিক আছে, সাবধানে থেকো। আমি তোমাকে অনেক ভালোবাসি বিভা। আমিও তোমাকে খুব ভালোবাসি মাই লাভ, গুড নাইট। ফোন রেখে বিভা হাসল। পাশে বসা ছেলেটি তখন তার দিকে তাকালো। তোমার ভালোবাসার অভিনয়টা দারুণ বিভা। ছেলেটা এখনো বিশ্বাস করে তুমি অসুস্থ। গর্বের হাসি হেসে। এটাই তো কৌশল। আমি জানি আকাশের আবেগ কেমন, ও স্বপ্ন দেখে আর আমি বাস্তব বুঝি। আমার বিলাসিতার নিরাপত্তা দরকার, ওকে নিয়ে তো শুধু সংগ্রাম। অন্যদিকে আকাশ তখন বিভার জন্য চিন্তিত। সে বিভার এই সামান্য জ্বরকেও গুরুত্ব দিত। মনে মনে বিভা কেন এত দূরে গেল? ওর শরীরটা সব সময়ই খারাপ হয়। আমাকে তাড়াতাড়ি একটা ভালো চাকরি পেতে হবে। বিভাকে সব সুখ দিতে হবে। পরের দিন সকালে আকাশ বিভার সাথে দেখা করতে গেল। বিভা তখন নিজেকে দুর্বল দেখানোর চেষ্টা করছিল। বিভা, তোমার জ্বরটা কেমন? এখন ভালো লাগছে তো? আকাশের হাত ধরে। না আকাশ, খুব কষ্ট হচ্ছে, মাথা ধরেছে। জানো, কাল রাতে তোমার সাথে কথা বলার পরও আমি ঘুমাতে পারিনি। কপালে হাত রেখে। কপাল তো বেশ গরম। তুমি ওষুধ খেয়েছো?
হ্যাঁ খেয়েছি, কিন্তু তোমার একটু আদর পেলে মনে হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। আমি সব সময় তোমার পাশে আছি বিভা। আমার পরীক্ষা শেষ হোক, তারপর আমরা একসাথে অনেক দূরে চলে যাব, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। একটু থেমে কৃত্রিম আবেগে, হ্যাঁ আকাশ, আমি সেই দিনের অপেক্ষায় আছি। তবে তুমি আমাকে ছেড়ে যাও না কোনোদিন। তোমার ভালোবাসা ছাড়া আমি অচল। আমি তোমাকে কোনোদিন ছাড়বো না বিভা, আমি শুধু তোমারই। বিভা তখন আকাশকে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে তার কোনো ভালোবাসা ছিল না, ছিল কেবল তার স্বার্থসিদ্ধির আশ্বাস। সে জানত আকাশ তাকে কতটুকু বিশ্বাস করে। অন্যদিকে মেঘা এই প্রতারণার জাল ভাঙার জন্য দিশাকে ফোন করলো। দিশা তখনও মন খারাপ করে বসেছিল। দিশা, তুই একবার আমার সাথে দেখা কর, খুব জরুরি কথা আছে। এখন থাক মেঘা, আমার ভালো লাগছে না। এটা ভাইয়ের ব্যাপার, তুই যা বলেছিলি সেটাই সত্যি। বিভা আকাশকে ঠকাচ্ছে, আমার কাছে প্রমাণ আছে। মেঘার এই কথায় দিশা চমকে উঠল। তার ব্যক্তিগত কষ্ট ছাপিয়ে তখন আকাশের জন্য এক গভীর চিন্তা জন্ম নিল। কি বলছিস মেঘা? আমি এখনই আসছি। দিশা দ্রুত মেঘার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হলো। তার মনে তখন এক তীব্র যন্ত্রণা। আকাশকে এই কঠিন সত্যতা কিভাবে জানাবে? আর এই সত্য জানার পর আকাশ কতটা আঘাত পাবে? মেঘার ফোন পেয়ে দিশা দ্রুত তার বাড়িতে এলো। দিশার চোখে এখন ব্যক্তিগত দুঃখের চেয়ে আকাশের জন্য উদ্বেগ বেশি। মেঘা তাকে বারান্দায় নিয়ে গেল, যেখানে আকাশ প্রায়ই পড়াশোনা করত। দিশা, আমি তোকে যা দেখাবো তা দেখে তুই স্থির থাকিস। মেঘা তার ফোন থেকে বিভার সেই গোপন বৈঠকের ছবিটি দেখালো। ছবিতে বিভা অন্য এক যুবকের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল। দিশা ছবিটা দেখে স্তম্ভিত হলো। তার আশঙ্কা সত্যি প্রমাণিত হলো। দীর্ঘশ্বাস ফেলে, আমি জানতাম মেঘা, বিভা আকাশের জন্য সঠিক মেয়ে নয়, কিন্তু আকাশ ওকে অন্ধের মতো বিশ্বাস করে। এখন কি করব? আকাশকে কিভাবে বলবো? ও তো বিভাকে ছাড়া কিছু বোঝে না, আর সত্যিটা জানলেও ভেঙে পড়বে। জানাতে তো হবেই মেঘা, দেরিতে জানলে আঘাত আরো তীব্র হবে। কিন্তু তুই না গিয়ে আমিই বলবো। আমার উপর ওর যদিও রাগ আছে, তবুও আমি এই কঠিন সত্যটা লুকাবো না। সেই দিন সন্ধ্যায় দিশা আবার মেঘার বাড়িতে এলো। সে জানত তার জীবনে আরও একবার প্রত্যাখ্যান আসতে চলেছে, কিন্তু এবার তার উদ্দেশ্য ছিল আকাশের ভালোর জন্য। আকাশ তখন তার পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তিত ছিল। আরে দিশাদি, আসুন। আমি ভাবছিলাম রেজাল্টটা যদি ভালো হয় তবে বিভাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব। দিশার বুকটা কেঁপে উঠল। সে দ্বিধা না করে সরাসরি আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। আকাশ, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে এসেছি। এটা তোমার জন্য শোনা খুবই কঠিন হবে। কি হয়েছে দিশাদি, আপনি বলুন। এটা তোমার বান্ধবী বিভাকে নিয়ে। আমি জানি তুমি ওকে খুব ভালোবাসো, কিন্তু বিভা তোমার সাথে প্রতারণা করছে। আকাশের মুখে এক মুহূর্তেই বিরক্তি আর অবিশ্বাস ফুটে উঠল। আপনি কি বলছেন দিশাদি? আপনার মাথা ঠিক আছে তো? বিভা আমাকে কেন প্রতারণা করবে? আকাশ, আমাকে বিশ্বাস করো, আমার কাছে প্রমাণ আছে। দিশা তখন মেঘার দেওয়া বিভার সেই গোপন বৈঠকের ছবিটি আকাশের সামনে ধরল। আকাশ ছবিটি দেখল। তার মুখে তখন কোনো অবিশ্বাস নয়, ছিল তীব্র রাগ আর ক্ষোভ। ছবিটা ছুঁড়ে ফেলে। এটা কি দেখাচ্ছেন আপনি? এটা নির্ঘাত কোনো কারসাজি। এটা কোনো ফটোশপ করা ছবি। আপনি বিভাকে কোনোদিন সহ্য করতে পারেননি, তাই না? না আকাশ, আমি তোমার ভালো চাই। মেঘাও এই ছবি দেখেছে। মেঘা? মেঘা কেন এসব বাজে কথা বলবে? আপনি মিথ্যা বলছেন। আমার কাছে বিভার প্রতি আপনার পুরনো প্রত্যাখ্যানের রাগ আছে, তাই আপনি বিভাকে আমার জীবন থেকে সরাতে চাইছেন। আকাশের কথায় দিশার চোখে জল চলে এলো। সে এতটা কঠোর প্রত্যাখ্যান আশা করেনি। আমি তোমার ভালো চাই আকাশ, বিশ্বাস করো, বিভা তোমাকে ঠকাচ্ছে। তার জীবনে অন্য কেউ আছে। আপনি চুপ করুন দিশাদি। আপনি কেন আমার ব্যক্তিগত জীবনে এত হস্তক্ষেপ করছেন? আমি আপনার সেই প্রত্যাখ্যানের পরও আপনাকে সম্মান দিয়েছি, কিন্তু আপনি এখন সীমা পার করছেন। আপনার মতো একজন সিনিয়র শিক্ষিকার কাছে এমন আচরণ আমি আশা করিনি।
আকাশের কথায় ছিল স্পষ্ট অপমান। সে ভালোবাসার অন্ধত্বের দিশার আন্তরিকতাকে ভুল বুঝছিল। আমি বিভাকে ভালোবাসি, সে আমার স্বপ্ন। আর আপনি কে? আপনি মেঘার বান্ধবী, এর বেশি কিছু নন। আমার আর বিভার সম্পর্কের মাঝে আপনি আসার চেষ্টা করবেন না। আমি আপনার এই কথা একদম বিশ্বাস করি না। দিশা আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। সে বুঝল ভালোবাসার অন্ধত্বে আকাশ এখন বিভাকে তার সত্য বলে মেনে নিয়েছে। দিশার সব চেষ্টা ব্যর্থ হলো। সে শুধু আকাশের দিকে একবার তাকালো। তার চোখে তখন আর প্রেম নয়, ছিল গভীর কষ্ট। সে নীরবে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আকাশ তখন রাগে কাঁপছিল। সে মাটিতে পড়ে থাকা ছবিটি তুলে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। তার চোখে তখনও বিভার প্রতি অন্ধবিশ্বাস। মুছে ফেলা ছবির দিকে তাকিয়ে, আমি বিভাকে ভালোবাসি, আর কেউ আমাদের মাঝে আসতে পারবে না। কিন্তু সেই রাতেই বিভার গোপন প্রতারণার জাল ছিঁড়ে যাওয়ার পালা শুরু হলো। দিশার কাছ থেকে চরমভাবে প্রত্যাখ্যানের পর আকাশ রাগে ফেটে পড়ল। তার মনে একটা সূক্ষ্ম সন্দেহ থেকে গেল। দিশা এমন মিথ্যা বলবে না, এই বিশ্বাস তার ছিল। কিন্তু বিভার প্রতি তার অন্ধবিশ্বাস তাকে অন্য কিছু ভাবতে দিচ্ছিল না। সেই দিন সন্ধ্যায় আকাশ বিভার জ্বর হয়েছে জেনেও তার সাথে দেখা করতে যেতে চাইল। সে সিদ্ধান্ত নিল বিভার কাছ থেকে সব জেনে নেবে। সে বিভার বাড়ির দিকে রওনা হলো। বিভার বাড়িতে পৌঁছে আকাশ দেখল বিভা তার মেসেজ বা ফোন ধরছে না। সে অনেকবার ফোন করলো, কিন্তু কোনো উত্তর এলো না। আকাশ চিন্তিত হলো। বিভা তো বলেছিল তার জ্বর। বিভার ফ্ল্যাটের দরজায় টোকা দিতেই বিভার এক প্রতিবেশী দরজা খুললেন। আন্টি, বিভা কি বাড়িতে আছে? ওর শরীরটা একটু খারাপ। বিভা? না বাবা, ও তো প্রায় 3 ঘন্টা আগে সেজেগুজে বের হলো। ওর এক বন্ধুর গাড়ি এসেছিল। প্রতিবেশীর কথায় আকাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিভা তাকে মিথ্যা বলেছে, জ্বর বলে সে বাইরে গেছে। দিশার কথাগুলো যেন কানে বাজতে শুরু করলো। মনে মনে বিভা আমাকে মিথ্যা বলল। দিশাদি সত্যি বলছিলেন। আকাশ তখন দ্রুত তার স্কুটার নিয়ে বেরিয়ে পড়ল। সে জানত বিভা প্রায়ই শহরের নতুন কফি শপগুলোতে যেত। সে পাগলের মতো স্কুটার চালিয়ে সেই দিকেই ছুটল। শহরের এক বিলাসবহুল ক্যাফেতে আকাশ যখন প্রবেশ করলো, তখন তার চোখ মুহূর্তেই স্থির হয়ে গেল। ক্যাফের এক কোণে একটি টেবিলে বিভা বসে আছে। তার হাসি যেন ঝলমলে। তার মুখে কোনো অসুস্থতার ছাপ নেই। আর তার পাশে বসে আছে সেই অচেনা যুবক যার সাথে মেঘা ছবি তুলেছিল। বিভা তখন সেই যুবকের হাত ধরে হাসছিল। তাদের কথোপকথন স্পষ্ট না হলেও তাদের শারীরিক নৈকট্য সবকিছু প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল। রুদ্ধশ্বাসে বিভা? আকাশের ডাকে বিভা চমকে উঠল। তার মুখের হাসি এক মুহূর্তেই ম্লান হয়ে গেল। সে এমন পরিস্থিতিতে আকাশকে একদম আশা করেনি। পাশে বসা যুবকটি তখন অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ, তুমি এখানে? তুমি না পড়তে বসবে বলে? ধীর কিন্তু কঠিন কণ্ঠে। আমি পড়তে বসেছিলাম বিভা, কিন্তু আমার মন বলছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা বোধহয় মিথ্যা দিয়ে সাজানো। আকাশ এগিয়ে গেল। সে তখনও বরের মতো সাজানো যুবকটির দিকে তাকালো। আপনি কে? আর আপনি আমার বান্ধবীর সাথে কেন এত ঘনিষ্ঠ হচ্ছেন? তার ছেলের হাসি হেসে, বান্ধবী, এটা তোমার ভুল ধারণা। বিভা আমার সাথে ডেট করেছে। আর তুমি কে? তুমি সেই বেকার প্রেমিক যার জন্য বিভা তার ভবিষ্যৎ নষ্ট করতে রাজি। ছেলেটির এই নির্মম কথা আকাশের হৃদয়ে তীব্র ছুরিকাঘাতের মতো বাজল। কিন্তু আসল আঘাতটা এলো বিভার কাছ থেকে। বিভা, এটা সত্যি? তুমি আমাকে ঠকাচ্ছ? তুমি আমাকে জ্বর বলে, মিথ্যা বলে এখানে এসেছো? চোখ নামিয়ে রুক্ষ স্বরে, হ্যাঁ সত্যি, আমি আর এই সম্পর্ক রাখতে পারছি না আকাশ। তোমার স্বপ্ন, তোমার সংগ্রাম সবকিছু আমার জন্য নয়। আমার জীবনটা এর চেয়ে অনেক বেশি বিলাসী হওয়া উচিত। আমি তোমারকে পরিষ্কার করে বলে দিয়েছি, আমাদের সম্পর্ক আজ থেকে শেষ। বেদনায় ভেঙে পড়ে, তুমি তুমি আমাকে ভালোবাসতে না বিভা? আমাদের সব স্বপ্ন, সব প্রতিজ্ঞা, সব মিথ্যা ছিল। এগুলো স্বপ্ন ছিল আকাশ, আর আমি বাস্তববাদী। তুমি ভালো থেকো। বিভার স্পষ্ট প্রত্যাখ্যান আর নির্মম সত্য আকাশকে মুহূর্তেই ভেঙে দিল। সে আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না। তার চোখে তখন জল নয়, ছিল তীব্র ঘৃণা আর অসহনীয় কষ্ট।
সে দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে এলো। রাস্তায় এসে আকাশ পাগলের মতো কাঁদতে শুরু করলো। তার চোখের সামনে তখন বিভার মিথ্যা ভালোবাসা আর দিশার সে সতর্ক বাণী ভেসে উঠল। সে মনে মনে বলল, আমি কত বড় ভুল করেছি। আমি দিশাদিকে অপমান করেছি, আমি অন্ধ ছিলাম। আকাশ তখন পাগলের মতো দিশাকে খোঁজার জন্য ছুটল। সে জানত এই পৃথিবীতে একমাত্র দিশায় তার সত্য ভালোবাসা, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। দিশা তখন তার সেই প্রত্যাখ্যানের অপমান আর কষ্ট নিয়ে নিজের ঘরের নীরবতা বেছে নিয়েছিলেন। বিভার নির্মম প্রতারণা আকাশকে ভেঙে চুরমার করে দিল। তার সমস্ত বিশ্বাস, সমস্ত ভালোবাসা সবকিছুই মিথ্যা প্রমাণিত হলো। সবচেয়ে বড় আঘাত ছিল সে দিশার মতো একজন খাঁটি মানুষের আন্তরিকতাকে অবিশ্বাস করেছিল, তাকে অপমান করেছিল। আকাশের হৃদয়ে তখন নিজের ভুল আর অপ্রাপ্ত ভালোবাসার যন্ত্রণা ছাড়া আর কিছুই ছিল না। সে দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে পাগলের মতো দিশার বাড়ির দিকে ছুটল। তার মনে তখন শুধু একটি আকাঙ্ক্ষা, দিশার কাছে ক্ষমা চাওয়া। সে জানত এই পৃথিবীতে এখন একমাত্র দিশায় তার সত্য ভালোবাসা। দিশার বাড়ির সামনে গিয়ে আকাশ দেখল তার ঘর অন্ধকার। সে দরজায় বারবার আঘাত করলো, দিশার নাম ধরে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। দিশাদি, আমি এসেছি। আমি ভুল করেছি, আমাকে একটা সুযোগ দিন। কিন্তু দিশা তখন দরজা খুললেন না। তিনি তখন নিজের ঘরে বসে আকাশের প্রত্যাখ্যানের অপমান আর কষ্ট সামলাচ্ছিলেন। তিনি ঠিক করেছিলেন আকাশকে আর কোনো সুযোগ দেবেন না। দিশার কোনো সাড়া না পেয়ে আকাশের মন আরও ভেঙে গেল। তার মনে হলো সে কেবল ভালোবাসার ক্ষেত্রেই নয়, জীবনেও ব্যর্থ। বিভা তাকে ঠকালো, দিশা তাকে ফিরিয়ে দিল, আর তার নিজের স্বপ্ন তখন অনিশ্চিত। তার জীবনে কোনো আলো রইল না। হতাশায় আর তীব্র যন্ত্রণায় আকাশ তখন আত্মহত্যার সিদ্ধান্ত নিল। সে জানত এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো মৃত্যু। সে দ্রুত শহরের এক পুরনো জনশূন্য রেল লাইনের দিকে ছুটল। না দিশাদি, আমি আপনাকে আর কোনো কষ্ট দেব না। আমি চলে যাচ্ছি। রাত তখন গভীর। আকাশ রেল লাইনের ধারে গিয়ে বসল। তার চোখে জল নয়, ছিল এক তীব্র শূন্যতা। সে ট্রেনের অপেক্ষায় রইল। তার জীবন থেকে সব আলো যেন নিভে গিয়েছিল। এদিকে মেঘা তার ভাইকে খুঁজতে দিশার বাড়িতে এলো। মেঘা তখন দিশাকে সব খুলে বলল, কিভাবে বিভা আকাশকে ঠকালো এবং কিভাবে আকাশ বিভাকে অপমান করে দিশার পক্ষ নিয়েছিল। দরজার পেছন থেকে, দিশা, তুই কেন দরজা খুলছিস না? আকাশ ভুল করেছে, কিন্তু সে খুব আঘাত পেয়েছে। সে আমাকে অপমান করেছে মেঘা, আমি আর ওর জীবনে ফিরে যেতে পারবো না। কিন্তু ও এখন একা, ওর এই পরিস্থিতিতে ওর পাশে থাকা দরকার। ও এখন কোথায় গেছে আমি জানি না, আমি ওকে খুঁজতে যাচ্ছি। মেঘার এই কথায় দিশার মন নরম হলো না। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশের ফোন এলো মেঘার মোবাইলে। আকাশ তখন রেল লাইনের ধারে। তার কণ্ঠস্বর ছিল ভাঙা আর অসংলগ্ন। মেঘা, আমি চলে যাচ্ছি। আমি আর পারলাম না। আমার জীবনের সব মিথ্যা বিভা ঠকালো, আর দিশা দিয়ে আমাকে ক্ষমা করলো না। আমি তোমাকে ভালোবাসি, ভালো থেকো। আতঙ্কে চিৎকার করে, আকাশ, তুই কোথায়? কি বলছিস এসব? কিন্তু ততক্ষণে ফোন কেটে গেল। মেঘার চিৎকারে দিশা দ্রুত দরজা খুললেন। কি হয়েছে মেঘা? আকাশ কোথায়? দিশা, আকাশ আকাশ আত্মহত্যার কথা বলছে। ও রেল লাইনের ধারে আছে। ওর হৃদয়ে সব রাগ অভিমান মুহূর্তেই দূর হয়ে গেল। তার কাছে এখন আকাশের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আর এক মুহূর্তও নষ্ট করলেন না। তিনি মেঘাকে সাথে নিয়ে পাগলের মতো রেল লাইনের দিকে ছুটলেন। দিশা যখন রেল লাইনের কাছে পৌঁছলেন, দেখলেন আকাশ রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। একটি ট্রেনের তীব্র শব্দ তখন কানে বাজছে। ট্রেনটি দ্রুত আকাশের দিকে এগিয়ে আসছে। চিৎকার করে, আকাশ না! দিশা আর এক মুহূর্তও ভাবলেন না। তিনি প্রাণপণে ছুটলেন আকাশের দিকে। ট্রেনের আওয়াজ তখন বিভীষিকার মতো। দিশা তার সব শক্তি দিয়ে আকাশের দিকে ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে রেল লাইন থেকে দূরে ধাক্কা দিলেন। তারা দুজনে লাইনের বাইরে ছিটকে পড়লেন। ট্রেনটি তীব্র শব্দে তাদের পাশ দিয়ে চলে গেল। মুহূর্তের জন্য নীরবতা। দিশা হাঁপাচ্ছিলেন। তার শরীরের কয়েক জায়গায় আঘাত লেগেছিল। আকাশ তখনও ঘোরগ্রস্ত। সে দিশার দিকে তাকাল। দিশাদি, আপনি কেন এলেন? কেন আমাকে বাঁচালেন?
আমার তো মরে যাওয়াই উচিত ছিল। কাঁদতে কাঁদতে তুমি কেন এমন করলে আকাশ? আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে ভালোবাসি। আর তোমার এই চরম পাগলামো আমাকে প্রমাণ করে দিল তোমার ভালোবাসা কতটা খাঁটি। দিশার মুখে ভালোবাসার এই স্বীকারোক্তি শুনে আকাশের চোখে জল এলো। সে বুঝতে পারল তার জীবনের আলো তখনও নেমেনি। দিশা তাকে বাঁচিয়েছিল, শুধু তার জীবন নয়, তার হারিয়ে যাওয়া বিশ্বাস আর ভালোবাসাকে। তাদের সেই মুহূর্ত ছিল চরম বেদনা আর গভীর প্রেমের এক অনন্য মিশ্রণ। রেললাইনের ধারে দিশার সেই চরম আত্মত্যাগ কেবল আকাশের জীবনই বাঁচায়নি, তাদের সম্পর্কের সব জটিলতা এক লহমায় মুছে দিল। আকাশের ভুল ভেঙে গেল, আর দিশার হৃদয়ের সব রাগ ও অভিমান ভালোবাসার বন্যায় ভেসে গেল। তাদের দুজনেরই শরীরের আঘাত সামান্য হলো, তাদের মন তখন ছিল নতুন এক বন্ধনে আবদ্ধ। মেঘা তাদের দুজনকে দ্রুত বাড়িতে নিয়ে এলো। সেখানে শুরু হলো শুশ্রূষা এবং ভালোবাসার নতুন যাত্রা। আকাশ তখন নিজেকে ভীষণ অপরাধী মনে করছিল। দিশার হাত ধরে দিশাদি, আমি তোমাকে কত অপমান করেছি, তোমার ভালোবাসা বুঝতে পারিনি। তুমি আমাকে বাঁচালে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মুচকি হেসে কোনো দিদি নয় আকাশ, আমাকে শুধু দিশা বলেই ডাকো। আর ক্ষমা চাইতে হবে না, তোমার জীবন আমার কাছে অনেক দামি। সেই দিন থেকে দিশা আর আকাশের সম্পর্ক এক নতুন দিগন্ত পেল। আর কোনো দূরত্ব নয়, কোনো দ্বিধা নয়। তাদের 5 বছরের বয়সের ব্যবধান তখন তুচ্ছ। দিশা, যিনি একসময় আকাশের প্রত্যাখ্যানের ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, এখন তিনি হলেন আকাশের সবচেয়ে রোমান্টিক সঙ্গী। আকাশের সুস্থতার জন্য তিনি যেন নিজেকে উজাড় করে দিলেন। আকাশকে তার ঘর থেকে বারান্দা সর্বত্র ছিল দিশার ভালোবাসার স্পর্শ। আকাশের জন্য কফি তৈরি করে নাও আমার প্রিয় কবি, এই কফিটা পান করো, তোমার মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। দিশার দিকে তাকিয়ে তোমার হাতে এই কফি আর তোমার এই যত্ন, এগুলোই আমার সবচেয়ে বড় ঔষধ। তুমি এত রোমান্টিক দিশা, আমি আগে কেন বুঝতে পারিনি? আকাশের গালে আলতো করে চুমু খেয়ে আগে তো তোমার চোখ ছিল অন্যদিকে, তাই না? এখন তুমি শুধু আমার দিকে তাকাও, আমি তোমাকে আর দূরে যেতে দেব না। দিশার এই রোমান্টিকতা আকাশের জীবনে বসন্ত এনে দিল। তিনি প্রায়ই আকাশকে কবিতার লাইন বা প্রেমের গান শুনিয়ে ঘুম পাড়াতেন। যদি আর না কারো হাতে দাও, তবে সে তোমাকে ধরিবে না, রাখিবে না। আমি তোমাকে শুধু ধরবো না, সারা জীবন আগলে রাখবো আকাশ। আমার জীবন আজ ধন্য দিশা, তোমার মতো প্রেমিকা পাওয়া ভাগ্যের ব্যাপার। মেঘা আর তার বাবা মা তাদের এই নতুন সম্পর্ককে সাদরে গ্রহণ করলেন। তারা বুঝলেন এই দুজন একে অপরের জন্য তৈরি। মেঘার আর কোনো দ্বিধা ছিল না। যাক বাবা, শেষ পর্যন্ত তোদের প্রেমটা পূর্ণতা পেল। কিন্তু এত নাটক না করলেই পারতিস। তোর ভাইকে রোমান্টিকতা বোঝাতে গেলে একটু নাটক করতেই হয় মেঘা। আকাশ পুরোপুরি সুস্থ হওয়ার পর সে দিশাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিল। কোনো জাঁকজমক নয়, ঘরোয়া পরিবেশে শুধু পরিবার আর বন্ধুদের উপস্থিতিতে তাদের রেজিস্ট্রি সম্পন্ন হলো। দিশা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবনের শেষ ঠিকানা। আমি তোমার হাত ধরে সারা জীবন পথ চলতে চাই। আমাকে বিয়ে করো, আমার রোমান্টিক প্রেমিকা। আবেগাপ্লুত হয়ে হ্যাঁ আকাশ, আমি তোমাকে বিয়ে করব। তোমাকে ছাড়া আমার আর কোনো জীবন নেই। তাদের ভালোবাসার এই রোমান্টিক গল্পে প্রমাণিত হলো প্রেমের কাছে বয়স, সামাজিক চাপ কিংবা অতীতের ভুল সবকিছুই তুচ্ছ। দিশা আর আকাশের সংসার ছিল ভালোবাসার এক নতুন দিগন্ত, যেখানে 5 বছরের পার্থক্য কোনো বাধা নাই, বরং একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার গভীরতাকে আরও বাড়িয়ে দিত। তাদের জীবন হয়ে উঠল এক সুন্দর কবিতা। দিশা আর আকাশের নতুন সংসার তখন ভালোবাসার আলোয় ঝলমলে, কিন্তু তাদের সুখের ওপর কালো ছায়া ফেলতে তখনও তৎপর ছিল সেই প্রতারক বিভা। আকাশকে ঠকিয়ে সে যে বিলাসিতার পথ বেছে নিয়েছিল, সেখানেও সে সফল হতে পারেনি। তার সে ধনী প্রেমিক তাকে ছেড়ে অন্য এক মেয়েকে বিয়ে করে নেয়। বিভার জীবনে নেমে আসে চরম হতাশা। এই ব্যর্থতার জন্য বিভা আকাশকেই দায়ী করত। সে ভাবত আকাশ যদি দিশার প্রতি আকৃষ্ট না হতো, তবে সে হয়তো আকাশকে তার হাতের মুঠোয় রাখতে পারত। বিভার মনে প্রতিহিংসার আগুন জ্বলতে লাগলো, আর তার শিকার হলো দিশা। একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে দিশাকে অনুসরণ করেছিল বিভার ভাড়া করা কিছু লোক।
দিশা তখন রিক্সা থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎই একটি কালো মাইক্রো বাস এসে তার পথ আটকালো। আপনারা কারা, কি চান? দিশা কিছু বোঝার আগে মুখোশ পরা লোকগুলো তাকে টেনে গাড়িতে তুলে নিল। দিশা প্রাণপণে চিৎকার করলেন, কিন্তু শহরের ব্যস্ত রাস্তায় সে চিৎকার কেউ শুনতে পেল না। মাইক্রো বাসটি দ্রুত শহর ছেড়ে একটি জনশূন্য গুদামের দিকে ছুটল। এদিকে আকাশ যখন অফিস থেকে ফিরে এলো, দেখল দিশার ফোন বন্ধ। মেঘা তখন তার বাড়িতেই ছিল। কি রে আকাশ, দিশার তো অনেক দেরি হচ্ছে, ফোনও ধরছে না। চিন্তিত হয়ে হ্যাঁ মেঘা, তার তো এত দেরি হওয়ার কথা নয়। আমি একবার ওর স্কুলে ফোন করছি। আকাশ স্কুলের একজন সহকর্মীর সাথে কথা বলে জানতে পারল দিশা অনেক আগে স্কুল থেকে বেরিয়ে গেছে। আকাশের মনে তখন এক অজানা আশঙ্কা। সে দ্রুত তার শ্বশুর শাশুড়ির কাছে গেল। মা, দিশা তো বাড়িতে ফেরেনি, ফোনও বন্ধ। আমার খুব খারাপ লাগছে। কি বলছিস বাবা? তুই শান্ত হ, হয়তো জ্যামে আটকে আছে। কিন্তু কিছুক্ষণ পরই মেঘার কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন এলো। মেঘা ফোন ধরতেই ওপাশ থেকে বিভার কণ্ঠ ভেসে এলো, যা ছিল ঠান্ডা আর প্রতিহিংসা পরায়ণ। হ্যালো মেঘা, তোর বান্ধবী দিশা এখন আমার জিম্মে। ভয়ে চিৎকার করে বিভা, তুই কি বলছিস? দিশাকে তুই কোথায় রেখেছিস? ওকে কোথায় রেখেছিস সেটা জানতে হলে তোর ভাইকে আমার সাথে দেখা করতে বল। তোর ভাইয়ের জীবনটা আমি নষ্ট করেছিলাম, এবার আমি তার প্রিয় মানুষটাকে শাস্তি দেব। বিভা তখন ফোন কেটে দিল। মেঘা তখন ভয়ে কাঁপতে কাঁপতে সব বলল আকাশকে। বিভার নাম শুনে আকাশের মাথায় রক্ত উঠে গেল। সে বুঝলো তার অতীতের ভুল আজ আবার তার জীবনে বিপদ ডেকে এনেছে। আমি জানতাম সে কোনোদিন আমাদের শান্তি দেখতে পারবে না, কিন্তু সে দিশাকে কেন ধরবে? তুই ওকে ফোন কর আকাশ, যা করার তাড়াতাড়ি কর। আকাশ তখন বিভাকে ফোন করলো। বিভা, দিশাকে তুমি কোথায় রেখেছো? ওর কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। হাসতে হাসতে শান্ত হও প্রিয়, আমি শুধু তোমার সুখটা একটু দেখতে চেয়েছিলাম। শোনো, আমি তোমাকে এখন একটা ঠিকানা দিচ্ছি, তুমি একা সেখানে আসবে। পুলিশকে জানালে এবং অন্য কাউকে আনলে দিশাকে আর কোনোদিন দেখতে পাবে না। আমি আসছি, কিন্তু দিশার যেন কোনো ক্ষতি না হয়। সেটা নির্ভর করছে তোমার উপর। তুমি আমার কথা মতো চললে দিশা সুস্থ থাকবে। আকাশ তখন বিভার দেওয়া ঠিকানার দিকে রওনা হলো। তার মনে তখন কোনো ভয় ছিল না, ছিল শুধু দিশাকে বাঁচানোর তীব্র আকাঙ্ক্ষা। সে জানত এই উদ্ধার অভিযানে তার জীবন হয়তো বিপন্ন হবে, কিন্তু সে আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি ছিল না। বিভার প্রতিহিংসার অন্ধকার জাল ভেদ করে দিশাকে ফিরিয়ে আনতেই হবে। বিভার দেওয়া ঠিকানায় আকাশ যখন পৌঁছালো, তখন রাত প্রায় 2টো। স্থানটি ছিল শহরের উপকণ্ঠে, পরিত্যক্ত একটি গুদাম। চারদিকে নীরবতা, শুধু গুদামের ভেতর থেকে আসছে চাপা কিছু শব্দ। আকাশ বুঝতে পারল বিভার প্রতিহিংসা তাকে চরম মুহূর্তে এনে দাঁড় করিয়েছে। আকাশ কোনো ভয় না করে গুদামের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। গুদামের ভেতরটা ছিল অন্ধকার, শুধু একটি পুরনো হ্যাজাক লাইটের আলোয় আলোকিত। সে আলোয় সে দেখল দিশা একটি চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় আছে। তার মুখে ছিল আতঙ্কের ছাপ, আর তার পাশে দাঁড়িয়ে আছে বিভা। তার চোখে তখন প্রতিশোধের উন্মাদনা। বিভার সাথে ছিল তার সেই বৃত্তশালী প্রেমিক এবং আরও 2জন ভাড়াটে গুন্ডা। ক্রোধে গর্জন করে বিভা, তুমি এমন জঘন্য কাজ কেন করলে? দিশাকে ছেড়ে দাও। হাসতে হাসতে আহ, আমার প্রিয় আকাশ, দেখলে তো আমি তোমাদের সুখ সহ্য করতে পারলাম না। তুমি আমাকে ঠকালে, আর এই বুড়ি তোমাকে ছিনিয়ে নিল। এর শাস্তি তো ওকে পেতেই হবে। চিৎকার করে বিভা, তুমি ভুল করছো। আকাশ আমাকে ভালোবাসে। চুপ কর, তোমার মতো বুড়ি শিক্ষিকা আমার স্বপ্নের জীবন নষ্ট করেছে। আকাশ আর এক মুহূর্ত নষ্ট করল না। সে দ্রুত দিশার দিকে এগিয়ে গেল, কিন্তু বিভার প্রেমিক আর গুন্ডারা তার পথ আটকালো। এই, কোথায় যাচ্ছিস? নায়কের মতো অ্যাকশন দেখানোর চেষ্টা করিস না। আকাশ তখন তার সব শক্তি দিয়ে প্রতিরোধ শুরু করলো। তার মনে তখন শুধু দিশাকে বাঁচানোর তাগিদ। সে এক গুন্ডাকে সজোরে ধাক্কা মেরে ফেলে দিল, কিন্তু ছেলেটি ছিল প্রভাবশালী এবং শক্তিশালী। শুরু হলো মারামারি। আকাশ জীবনের ঝুঁকি নিয়ে লড়তে লাগলো।
সে বিভার প্রেমিককে আঘাত করলো বটে, কিন্তু অপর দুজন গুন্ডা তাকে ঘিরে ধরল। তাদের হাতে ছিল লাঠি। লড়তে লড়তে দিশাকে ছেড়ে দাও। একজন গুন্ডা পেছন থেকে এসে আকাশের মাথায় সজোরে আঘাত করলো। আকাশ মাটিতে লুটিয়ে পড়ল। তার মাথা থেকে রক্ত ঝরতে লাগলো। বিভা আর তার প্রেমিক তখন নির্লজ্জের মতো হাসছিল। হাসতে হাসতে এটাই তোর শাস্তি আকাশ। তোর মতো বেকার প্রেমিককে আমি ঘৃণা করি। চিৎকার করে আকাশ, তোমরা ওকে মেরো না। আকাশ মাটিতে পড়েও দিশার দিকে তাকালো। তার চোখে তখনও প্রেম আর এক অদম্য প্রতিজ্ঞা। সে শেষ চেষ্টা করলো উঠে দাঁড়ানোর, কিন্তু তার মাথা থেকে রক্ত ঝরছিল। শরীর ছিল দুর্বল। বিভার প্রেমিক তখন আকাশের কাছে এসে তার মুখে লাথি মারার জন্য পা তুলল। চিৎকার করে ওকে মেরো না, আমি যা চাইবে তাই দেব। সেই মুহূর্তেই গুদামের বাইরে পুলিশের সাইরেনের তীব্র শব্দ শোনা গেল। মেঘা এবং আলিফ সাহেব পুলিশের কাছে সব জানিয়েছিলেন। সাইরেন শুনে বিভা আর তার সঙ্গীরা আতঙ্কিত হলো। আতঙ্কে চল পালা। বিভা আর তার সঙ্গীরা দ্রুত পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল। পুলিশ ভেতরে এসে দেখল দিশা চেয়ারের সাথে বাঁধা এবং আকাশ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। পুলিশ দ্রুত দিশাকে মুক্ত করল। দিশা তখন কেঁদে উঠল। আকাশ, আমার আকাশ। দিশা দ্রুত আকাশের কাছে ছুটে গেলেন। তার মাথা আর মুখ থেকে তখনও রক্ত ঝরছিল। দিশা তার হাত ধরে কাঁদতে লাগলেন। তোমার কিছু হবে না আকাশ, আমি আছি তোমার পাশে। পুলিশ দ্রুত আকাশের চিকিৎসার ব্যবস্থা করল। আকাশ তখন জ্ঞান হারাচ্ছিল, কিন্তু জ্ঞান হারানোর শেষ মুহূর্তে সে দিশার দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে পড়ল, আমি তোমাকে ভালোবাসি দিশা। দিশা তখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চোখে তখন আর ভয় বা যন্ত্রণা নয়, ছিল এক গভীর ভালোবাসা। তিনি জানতেন এই আঘাত তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে দিল। গুদাম থেকে উদ্ধার পাওয়ার পর আকাশকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো। মাথায় আঘাত গুরুতর হলেও সময় মতো চিকিৎসার জন্য বড় কোনো বিপদ ঘটেনি। তবে তার সম্পূর্ণ সুস্থতার জন্য চাইছিল নিবিড় যত্ন এবং অদম্য ভালোবাসা। আর সেই ভালোবাসার দায়িত্ব নিলেন দিশা। হাসপাতালে আকাশ যখন বেডে শুয়েছিল, দিশা তখন তার পাশে বসে। তার চোখে তখনও রাতের ঘটনার আতঙ্ক, কিন্তু হৃদয়ে ছিল শুধু আকাশের জন্য গভীর প্রেম। তিনি এক মুহূর্তের জন্য আকাশের কাছ থেকে সরেননি। আকাশের কপালে আলতো করে হাত রেখে তোমার কি দরকার আকাশ? আমার হাতটা ধরো। দুর্বল কণ্ঠে আমার কিছু দরকার নেই দিশা, শুধু তোমাকে চাই। তুমি যে আমার জন্য তোমার জীবন বাজি রেখেছো, এর চেয়ে বড় ভালোবাসার কি হতে পারে? আকাশের হাতের উপর মাথা রেখে তুমি আমার শুধু প্রেমিক নও আকাশ, তুমি আমার পৃথিবী। তোমার কোনো ক্ষতি হলে আমার জীবন অর্থহীন হয়ে যেত। তুমি আমার কাছে জীবনের চেয়েও দামি। আকাশের শুশ্রূষায় দিশার সেই গভীর ভালোবাসা আর রোমান্টিকতা আরও বেশি করে প্রমাণ পেল। তার যত্ন ছিল এক অসাধারণ প্রেমের কবিতা। একদিন সকালে আকাশ চোখ খুলতে দেখল দিশা তার পাশে ঘুমিয়ে আছেন। ঘুম ভাঙতেই দিশা আকাশের দিকে তাকালেন, মিষ্টি হেসে সুপ্রভাত আমার বীর, কেমন লাগছে এখন? দিশার হাত ধরে আবেগে তোমার পাশে থাকলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তুমি তো জানো না আমি তোমার প্রেমে এখন কতটা পাগল। তোমার হাসি, তোমার যত্ন, সবকিছুই আমাকে আরো বেশি করে তোমার ভালোবাসায় ডুবিয়ে দিচ্ছে। আকাশের কাছে ঝুঁকে ফিসফিস করে তোমার এই পাগলময় তো আমাকে তোমার দিকে টেনে এনেছিল। তুমি আমার জীবনের সবচেয়ে রোমান্টিক আবিষ্কার। তোমার শরীরে যে ক্ষত হয়েছে তা আমার ভালোবাসার স্পর্শে দ্রুত শুকিয়ে যাবে, কারণ তোমার শরীরের প্রতিটি অংশেই এখন আমার অধিকার। চোখ বন্ধ করে তোমার এই অধিকার, এই ভালোবাসাই আমার বেঁচে থাকার একমাত্র কারণ। মেঘা, আলিফ সাহেব এবং তনয়া খাতুনও তাদের পাশে ছিলেন। তারা বুঝতে পারলেন এই অসম বয়সের সম্পর্ক আসলে ভালোবাসার এক সম্পূর্ণ সমীকরণ। কি রে দিশা, তোর রোমান্টিকতা দিন দিন বেড়েই চলেছে। হাসপাতালেও এখন শুধু প্রেমের গন্ধ শুনি। লজ্জা পেয়েও হেসে তোর ভাইকে সুস্থ করার জন্য এটাই আমার শ্রেষ্ঠ চিকিৎসা মেঘা। আকাশ হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলো। তার জীবনে বিভার কালো ছায়া চিরতরে মুছে গিয়েছিল। বিভা এবং তার সঙ্গীরা পুলিশের হাতে ধরা পড়েছিল। তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করেছিল। এখন আকাশ আর দিশার জীবনে কোনো বাধা রইল না। কিছুদিন পর
নিজেদের ঘরোয়া পরিবেশে তারা দুজন আবার আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসলো। রেজিস্ট্রি ম্যারেজের পরেও এই অনুষ্ঠান ছিল তাদের ভালোবাসার প্রতি এক নতুন শপথ। দিশার হাত ধরে, চোখে গভীর প্রেম। তুমি আমার জীবনে আসা সেই বসন্ত। দিশা, তোমার কাছে আমার কোনো প্রত্যাখ্যান বা ভুল আর বাকি নেই। তুমি আমাকে আবার বাঁচতে শিখিয়েছ। আমি তোমাকে আজীবন ভালোবেসে যাব। আকাশের চোখে চোখ রেখে, আমি 5 বছরের বড় হতে পারি আকাশ, কিন্তু তোমার ভালোবাসা আমাকে সময়ের ঊর্ধ্বে নিয়ে গেছে। তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর কবিতা। তুমি আমার সেই রোমান্টিক স্বপ্ন যা আমি সব সময় দেখতে চেয়েছি। আমাদের ভালোবাসার গল্প চিরকাল অমর থাকবে। তাদের সেই বিয়ে ছিল হাসি, অশ্রু আর অদম্য ভালোবাসার এক মিশেল। দিশা আর আকাশের এই অসাধারণ প্রেমের গল্প প্রমাণ করলো ভালোবাসার কোনো বয়স নেই, কোনো সামাজিক হিসাব নেই। প্রয়োজন শুধু একে অপরের প্রতি গভীর বিশ্বাস আর রোমান্টিক ভালোবাসা, যা সব বাধা অতিক্রম করে জীবনের এক নতুন দিগন্ত খুলে দেয়। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর দিশা আর আকাশের জীবনে এলো তাদের সেই বহু প্রতীক্ষিত রাত, ভালোবাসার পবিত্র রাত। তাদের ফ্ল্যাটটি তখন ফুল আর মোমের নরম আলোয় স্নিগ্ধ। বাইরে রাত গভীর, কিন্তু তাদের হৃদয়ে তখন উৎসব। দিশা তখন বিয়ের সাথে, তার চোখে ছিল আকাশের প্রতি গভীর প্রেম আর একরাশ নতুন জীবনের স্বপ্ন। আকাশ দিশাকে দেখে মুগ্ধ হলো। সে এগিয়ে গিয়ে দিশার হাত ধরল মুগ্ধ দৃষ্টিতে। তোমাকে আজ এত সুন্দর লাগছে দিশা, মনে হচ্ছে যেন স্বর্গের কোনো অপ্সরই আমার জীবনে এসেছে। আমি বিশ্বাস করতে পারছি না তুমি সত্যি আমার স্ত্রী। লজ্জা পেয়ে কিন্তু রোমান্টিক ভঙ্গিতে, তোমার এই মুগ্ধ দৃষ্টি আমার সাজ। আর তুমি শুধু আমার স্বামী নও আকাশ, তুমি আমার হৃদয়ের সবচেয়ে বড় রোমান্টিক আশ্রয়। আকাশ তখন দিশার হাত ধরে আলতো করে তার কপালে চুমু আঁকল। সেই স্পর্শে ছিল শ্রদ্ধা, ভালোবাসা আর নিরাপত্তা। তুমি জানো, তোমার এই 5 বছরের বড় হওয়াটা আমার কাছে কোনো বাধা নয়, বরং এক সম্মান। তোমার পরিপক্কতা আর তোমার গভীর ভালোবাসা আমার জীবনকে পূর্ণতা দিয়েছে। আকাশের চোখে চোখ রেখে। আর তোমার এই পাগলামো ভরা তারুণ্য, তোমার গভীর প্রেম, এগুলোই আমার জীবনের সব শূন্যতা পূরণ করেছে। তোমার জন্য আমার মনে সেই রোমান্টিক আবেগ যা আমি কখনো কাউকে দিতে পারিনি। আকাশ তখন দিশাকে কাছে টেনে নিল। তাদের এই আলিঙ্গনে ছিল 1 বছরের অপেক্ষা, চরম বিপদ আর অসীম ভালোবাসার প্রতিজ্ঞা। দিশা, আমি তোমাকে আমার জীবন দিয়ে ভালোবাসি। আমি প্রতিজ্ঞা করছি তোমার চোখে আর কোনোদিন দুঃখ আসতে দেব না। ফিসফিস করে, আমি জানি আকাশ, আমাকে আর কোনো প্রতিজ্ঞা দিতে হবে না। শুধু এই রাতে আমাকে তোমার প্রেমের উষ্ণতায় জড়িয়ে নাও। দিশার চোখে তখন এক তীব্র আবেদন। তার রোমান্টিক সত্তা যেন এই রাতে আকাশের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে চেয়েছিল। আকাশ এই আবেদন বুঝতে পারল। সে ধীরে ধীরে দিশার ঘোমটা সরিয়ে দিল। তুমি শুধু আমার দিশা, আমার জীবনের একমাত্র সত্য। তারা দুজন তখন একে অপরের চোখে গভীর প্রেমের প্রতিচ্ছবি দেখল। তাদের প্রথম চুম্বন ছিল পবিত্র, যা তাদের ভালোবাসার বন্ধনকে চিরন্তন করে তুলল। তাদের সেই রোমান্টিক রাত ছিল শুধু দুটি দেহের নয়, দুটি আত্মার মিলন। সেই রাতে তাদের প্রেম সব সামাজিক বাধা, সব অতীতের যন্ত্রণা আর সব ভয়কে জয় করে এক নতুন দিগন্তের দিকে যাত্রা শুরু করলো। ভালোবাসার সেই রাত ছিল তাদের জীবনের সবচেয়ে রোমান্টিক অধ্যায়, যেখানে 5 বছরের ব্যবধান নয়, বরং ভালোবাসার গভীরতাই ছিল তাদের সম্পর্কের একমাত্র মাপকাঠি। সেই রোমান্টিক রাতের পর দিশা আর আকাশের সংসার শুরু হলো। তাদের সম্পর্কের ভিত্তি ছিল ভালোবাসা, শ্রদ্ধা এবং সব প্রতিকূলতাকে একসঙ্গে অতিক্রম করার অভিজ্ঞতা। তাদের ফ্ল্যাটটি এখন আর শুধু একটি বাড়ি নয়, এটি ছিল ভালোবাসার এক পবিত্র মন্দির। তাদের দিন শুরু হতো দিশার রোমান্টিকতা আর আকাশের তারুণ্যের চঞ্চলতা দিয়ে। সকালে দিশা যখন অফিসের জন্য তৈরি হতেন, আকাশ তখন তার জন্য নিজের হাতে তৈরি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট নিয়ে আসতো। দিশার গালে আদর করে, সুপ্রভাত আমার সুন্দর স্ত্রী, আজ তোমার স্কুলের প্রথম ক্লাসটি খুব ভালো কাটুক। আকাশকে জড়িয়ে ধরে, তোমার এই রোমান্টিকতা আমাকে সারা দিনের শক্তি যোগায়। আর তুমিও তোমার চাকরির পরীক্ষার জন্য ভালোভাবে পড়ো, আমি জানি তুমি সফল হবেই। আকাশ দিশার অনুপ্রেরণায় আবারও নতুন উদ্যমে পড়াশোনা শুরু করেছিল।
সে জানতো তার প্রিয়তমা স্ত্রীর সমর্থন তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাদের সংসারে আলিফ সাহেব ও তনয়া খাতুনের উপস্থিতি ছিল আশীর্বাদ স্বরূপ। তারা প্রায়ই তাদের দেখতে আসতেন এবং তাদের নতুন জীবন দেখে আনন্দ পেতেন। মেঘাও ছিল তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। দিশার দিকে তাকিয়ে তোদের এই সুন্দর সংসার দেখে আমার মন ভরে যায় মা। মনে হয় আমার আকাশ তোকে কোনোদিন একা করেনি। দিশার হাত ধরে মা, দিশার জন্য আমার জীবন আজ এত সুন্দর। সে শুধু আমার স্ত্রী নয়, সে আমার জীবনদাতা। হাসি মুখে আমাদের জীবনে কোনো দুঃখ নেই মা, এখন শুধু ভালোবাসা আর সুখ। দিশার পরিপক্কতা আর আকাশকে বোঝার ক্ষমতা তাদের সংসারে শান্তি এনেছিল। আবার আকাশের অকপট ভালোবাসা দিশার শিক্ষক সুলভ গাম্ভীর্যকে ভেঙে দিয়ে তাকে আরও রোমান্টিক করে তুলেছিল। তারা দুজন মিলে বাড়ির সব কাজ ভাগ করে নিত, একসাথে সন্ধ্যায় পার্কে হাঁটত আর রাতে ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখত। সময়ের সাথে সাথে আকাশ তার চাকরির পরীক্ষায় সফল হলো এবং একটি ভালো কোম্পানিতে যোগদান করলো। তার সফলতা ছিল দিশার ভালোবাসার প্রতি তার সবচেয়ে বড় উপহার। তাদের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হলো। তাদের 5 বছরের বয়সের ব্যবধান নিয়ে যে সমাজ একদিন প্রশ্ন তুলেছিল, সেই সমাজে এখন তাদের ভালোবাসাকে শ্রদ্ধা করত। তাদের সংসার ছিল এক নীরব উদাহরণ, প্রমাণ যে প্রেম কোনো বিধিনিষেধ মানে না, শুধু হৃদয় দিয়ে হৃদয়কে চিনে নেয়। তাদের জীবনের সব ভুল, সব আঘাত, সব দ্বিধা তখন শুধুই অতীত। এখন তাদের জীবন ছিল রোমান্টিকতা, বিশ্বাস আর অসীম ভালোবাসায় মোড়া এক সুন্দর সংসার। তাদের যাত্রা ছিল ভালোবাসার এক চরম পরীক্ষার, যেখানে শেষ পর্যন্ত জয়ী হলো শুধু প্রেম। আকাশ তার চাকরির পরীক্ষায় সফল হওয়ার পর অবশেষে শহরের এক স্বনামধন্য কর্পোরেট হাউসে যোগ দিল। তার আর দিশার সুন্দর সংসার তখনও ভালোবাসায় পরিপূর্ণ, কিন্তু আকাশের এই নতুন জীবন তার সম্পর্কে এক নতুন জটিলতা নিয়ে এলো। আকাশের নতুন অফিসের বস ছিলেন আয়েশা খান। তিনি ছিলেন প্রায় 35 বছর বয়সী, অত্যন্ত পেশাদার, স্মার্ট এবং প্রভাবশালী একজন নারী। তার ব্যক্তিত্বে ছিল তীক্ষ্ণ বুদ্ধি এবং এক ধরনের শীতল গাম্ভীর্য, যা কর্মক্ষেত্রে তাকে এক স্বতন্ত্র অবস্থান দিত। আয়েশা তখনও অবিবাহিত। আকাশ তার কাজে ছিল নিবেদিত প্রাণ। তার তারুণ্য, মেধা এবং কাজের প্রতি আগ্রহ দ্রুতই আয়েশা খানের নজর কাড়ল। আয়েশা তাকে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দিতে শুরু করেন এবং দ্রুতই তাকে গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব দিলেন। কাজের প্রয়োজনে আকাশ এবং আয়েশাকে একসঙ্গে অনেক সময় কাটাতে হতো। অফিসের দীর্ঘ মিটিং, অতিরিক্ত কাজের চাপ এবং ব্যবসায়িক ট্রিপ, সবকিছুতেই তারা দুজন সঙ্গী। দিশা তার স্বামীকে বিশ্বাস করতেন বটে, কিন্তু আকাশের সময় কমে যাওয়ায় তিনি কিছুটা একা অনুভব করতেন। রাতে শুয়ে আকাশ তুমি আজকাল খুব দেরি করে ফিরছো। আমি একা একা থাকতে ভয় পাচ্ছি। ক্লান্ত কণ্ঠে সরি দিশা, নতুন চাকরি, বস অনেক কাজ দিচ্ছেন। আয়শা ম্যাম খুব কঠোর, প্রজেক্টটা শেষ না হলে মুশকিল। আমি জানি কাজ জরুরি, কিন্তু আমাদের সম্পর্কটাও তো জরুরি আকাশ। প্লিজ দিশা, তুমি বুঝছো না এই চাকরিটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি খুব ক্লান্ত, এখন ঘুমাতে দাও। আকাশের এই শীতল আচরণ দিশার মনে কষ্ট দিল। সে ভাবল কাজের চাপই এমন হচ্ছে, কিন্তু আকাশ আর আয়েশার গভীরতা সৃষ্টি হতে শুরু করলো অন্যভাবে। আয়েশা খান তার পেশাদারিত্বের আড়ালে আকাশের প্রতি এক ধরনের ব্যক্তিগত আকর্ষণ অনুভব করতে শুরু করেন। আকাশের সরলতা, তার আবেগ এবং তার কাজের প্রতি নিষ্ঠা সবকিছুই তাকে মুগ্ধ করত। আয়েশা সুযোগ পেলেই আকাশের ব্যক্তিগত জীবনের খোঁজ নিতেন। আকাশ, তুমি এত রাতেও কেন কাজ করছো? তোমার স্ত্রী কি তোমার জন্য অপেক্ষা করছে না? হ্যাঁ ম্যাম, আমার স্ত্রী দিশা আমার জন্য অপেক্ষা করে, কিন্তু কাজ শেষ না হলে যেতে পারি না। তোমার স্ত্রী খুব ভাগ্যবতী, তোমার মতো এত ডেডিকেটেড স্বামী পেয়েছে। একদিন অফিস শেষে আয়েশা আকাশকে তার গাড়ির কাছে ডাকলেন। আকাশ, আমি তোমাকে একটা ব্যক্তিগত কথা বলতে চাই। তুমি খুব ভালো কাজ করছো। তোমার মধ্যে এক অদ্ভুত সারল্য আছে যা আমার ভালো লাগে। অপ্রস্তুত হয়ে ধন্যবাদ ম্যাম, আমি চেষ্টা করি আমার সেরাটা দিতে। আমি জানি তোমার স্ত্রী আছে, কিন্তু আমি বলতে চাই তোমার মধ্যে আমি এমন কিছু দেখি যা আমার জীবনে দরকার। তুমি আমাকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারো? আমার কিছু কাজ আছে,
আয়েশার এই ব্যক্তিগত প্রস্তাব আকাশকে কিছুটা দ্বিধায় ফেলল, কিন্তু বসের নির্দেশ বলে সে কিছু বলতে পারল না। ধীরে ধীরে তাদের সম্পর্কটা শুধু পেশাদারিত্বের মধ্যে সীমাবদ্ধ রইল না। আয়েশা প্রায়ই আকাশকে তার ব্যক্তিগত সমস্যা নিয়ে বলতেন। আকাশের সাথে গল্প করে আয়েশা তার একাকিত্ব দূর করতেন। আকাশও দেখল আয়েশা বাইরে কঠোর হলেও ভেতরে ভেতরে তিনি খুব একা। আকাশের সহানুভূতি তখন এক অন্য গভীরতায় পরিণত হলো। মনে মনে দিশা আমাকে বুঝতে পারছে না, আর আয়েশা ম্যাম, তিনি আমাকে খুব সম্মান করেন, তিনি আমাকে আমার যোগ্য মর্যাদা দেন। আকাশের এই সহানুভূতি, তার বসের ব্যক্তিগত মনোযোগ দুটো মিলে তাদের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি করলো। দিশার সাথে যেখানে একসময় ছিল রোমান্টিকতা, সেখানে এখন এসেছে কাজের চাপ আর ক্লান্তি। আর আয়েশার সাথে ছিল নতুন এক আকর্ষণ, যেখানে কাজের আড়ালে লুকিয়ে ছিল ব্যক্তিগত আবেগ। দিশার জীবনে আবার সেই পুরনো আশঙ্কা ফিরে এলো। তার হৃদয় বুঝতে পারছিল আকাশ ধীরে ধীরে তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। আকাশের নতুন চাকরিতে তার বস আয়েশা খানের সাথে তৈরি হওয়া গভীরতা দ্রুতই এক অনৈতিক সম্পর্কে রূপ নিল। আয়েশার ব্যক্তিত্ব, ক্ষমতা এবং আকাশের প্রতি তার মনোযোগ সবকিছুই আকাশের দুর্বল মুহূর্তে তাকে আকর্ষণ করল। দিশার সাথে যেখানে একসময় ছিল সরল প্রেম, সেখানে এখন কাজের অজুহাতে তৈরি হলো দূরত্ব আর শীতলতা। দিশার মনে তখন তীব্র কষ্ট। তার হৃদয় বুঝতে পারছিল আকাশ ধীরে ধীরে তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। তার সমস্ত রোমান্টিক প্রচেষ্টা আকাশের ক্লান্তি আর কাজের চাপের কাছে ব্যর্থ হচ্ছিল। আকাশ, আজ ছুটির দিন, আমরা কোথাও ঘুরে আসি। তোমার কি একটুও মনে পড়ে না আমাদের সেই পুরনো দিনগুলোর কথা? দিশা প্লিজ, আমার অনেক কাজ বাকি, প্রজেক্টের ডেলিভারি ডেট কাছাকাছি, আমি খুব ক্লান্ত, একটু একা থাকতে দাও। আকাশের এই প্রত্যাখ্যান দিশাকে আরো বেশি করে একাকী করে তুলল। সে জানত তার এই নীরব প্রেমিকার তীব্র ভালোবাসা আকাশের কাছে এখন শুধুই এক বোঝা। কাজের আড়ালে আকাশ আর আয়েশার মধ্যে তৈরি হওয়া সেই গভীরতা একসময় শারীরিক সম্পর্কে গড়ালো। আয়েশা তার একাকিত্ব আর ক্ষমতাকে ব্যবহার করে আকাশকে তার জীবনের অংশ করে নিলেন। আকাশের কাছে সেই সম্পর্ক তখন ছিল এক নতুন মোহ, যেখানে ছিল সাফল্য আর ক্ষমতার হাতছানি। একদিন সন্ধ্যায় আকাশ দিশাকে মিথ্যা বলল যে অফিসের কাজে শহরের বাইরে যাচ্ছে। দিশা, আমাদের একটা জরুরি ব্যবসায়িক ট্রিপ আছে, আমি 2 দিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, তোমার সাথে কথা বলার সময় পাবো না। চোখ ছলছল করে তুমি একা যাচ্ছ? আর আমি তোমাকে খুব মিস করব। কাজটা জরুরি দিশা, ফিরেই তোমার সাথে কথা বলবো, চিন্তা করো না। কিন্তু আকাশ শহরের বাইরে যায়নি। সে আয়েশার সাথে শহরের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ছিল। আয়েশা সেই অ্যাপার্টমেন্টটি শুধু তাদের গোপন সম্পর্কের জন্য ব্যবহার করতেন। আকাশ চলে যাওয়ার পর দিশার মনে সেই পুরনো আতঙ্ক ফিরে এলো। তার হৃদয় মানছিল না যে আকাশ সত্যি অফিসের কাজে গেছে। তার মন তাকে বারবার বলছিল কোথাও একটা ভুল হচ্ছে। দিশা তখন তার বান্ধবী মেঘাকে সব খুলে বলল। মেঘা প্রথমে বিশ্বাস করতে না চাইলেও দিশার অস্থিরতা দেখে সে দিশাকে সান্ত্বনা দিল, কিন্তু মেঘার মনেও সন্দেহ জন্মালো। দিশা, তুই শান্ত হ, হয়তো কাজের চাপেই ও এমন করছে। না মেঘা, আমার হৃদয় বলছে ও মিথ্যা বলছে। আমার মনে আছে বিভা আমাকে যখন ঠকিয়েছিল তখনও আকাশ এমন আচরণ করত। পরদিন সকালে দিশা আর থাকতে পারল না। সে আকাশের অফিসের ঠিকানায় গেল। সেখানে গিয়ে সে মেঘার পুরনো পরিচিত একজনকে দেখল। সেই ব্যক্তি তাকে জানালো যে আকাশ কোনো ট্রিপে যায়নি, বরং সে আয়েশা খানের সাথে আছে। দিশা তখন পাগলের মতো সেই অ্যাপার্টমেন্টের ঠিকানার দিকে ছুটল। দিশার হৃদয়ে তখন শুধু একটি প্রার্থনা, তার যেন ভুল হয়। দিশা সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তার হাত তখন কাঁপছিল। সে নিঃশব্দে টোকা দিল। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সে দেখল দরজা সামান্য খোলা। সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। ভেতরে প্রবেশ করে দিশা এক ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হলো। সোফার উপর আকাশ আর আয়েশা খান ঘনিষ্ঠ অবস্থায় ছিল। তারা তখন একে অপরের আলিঙ্গনে মগ্ন। দিশা স্থবির হয়ে গেল। তার চোখ দিয়ে তখন জল নয়, আগুন ঝরছিল। তার জীবনের সব বিশ্বাস, সব ভালোবাসা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। এই চরম সত্য, এই বিশ্বাসঘাতকতা তার হৃদয়ে তীব্র ছুরিকাঘাত করল। দিশাকে দেখে আতঙ্কিত হয়ে দিশা, তুমি এখানে? আকাশ দ্রুত সরে গেল।
তার মুখে তখন অপরাধবোধ আর ভয়। আয়েশা খান তখন উঠে দাঁড়ালেন। তার চোখে কোনো লজ্জা ছিল না, ছিল শুধু শীতলতা, কণ্ঠস্বর কাঁপছিল। তুমি ভুল দেখেছো। আমি ভুল দেখিনি আকাশ, তুমি আমাকে ঠকিয়েছো। আমার ভালোবাসা, আমার বিশ্বাস, সব কিছুকে তুমি অপমান করেছো। তুমি আবার মিথ্যা বললে। দিশা, প্লিজ শোনো, এটা এটা শুধু ভুল বোঝাবুঝি। দৃঢ় কণ্ঠে চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। ভুল বোঝাবুঝি নয় আকাশ, এটা তোমার বিশ্বাসঘাতকতা। তুমি তোমার সেই পুরনো অভ্যাস বদলাতে পারোনি। আমার সেই 5 বছরের বড় হওয়াটা তোমার কাছে তখন তুচ্ছ ছিল। আজ তোমার বস তোমার কাছে সব হলো। আমার আর তোমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তার সেই নীরব প্রেম, সেই রোমান্টিকতা সব মুহূর্তে শেষ হয়ে গেল। সে দ্রুত সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে এলো। আকাশ তখন দিশাকে আটকাতে চাইল, কিন্তু দিশার হৃদয়ের দেওয়াল তখন চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। সে চরম বিশ্বাসঘাতকতার দৃশ্যের পর দিশার জীবনে আর কোনো দ্বিধা রইল না। তার রোমান্টিক হৃদয়ের গভীরে যে তীব্র ভালোবাসা ছিল, তা মুহূর্তেই পরিণত হলো কঠিন শীতল প্রতিজ্ঞায়। আকাশ যখন তাকে আটকাতে চেয়েছিল, দিশা তখন তার কথা শোনেননি। তার কাছে আকাশের করুণ মুখ বা অজুহাত কোনোটিরই আর কোনো মূল্য ছিল না। আকাশের দিকে এক তীব্র ঘৃণাভরা দৃষ্টি নিক্ষেপ করে, তুমি আমার কাছে আর সেই মানুষ নও যার জন্য আমি আমার জীবন বাজি রেখেছিলাম। তোমার সেই পুরনো অভ্যাস যায়নি। আমার আর তোমার মধ্যে সব শেষ। দিশা দ্রুত সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে এলো। তার শরীরের আঘাত বা ট্রেনের শব্দ নয়, সে বিশ্বাসঘাতকতার যন্ত্রণা ছিল আরো গভীর, আরো অসহনীয়। সে সোজা তার পুরনো বাড়িতে ফিরে গেল, যেখানে তার বাবা মা থাকতেন। মেঘা আর তার বাবা মা তখনও খবর পাননি। বাড়িতে ফিরে দিশা নীরবে তার প্রয়োজনীয় জিনিসপত্র গোছালো। তার চোখে ছিল না কোনো জল, ছিল এক কঠিন স্থিরতা। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে আকাশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, কিন্তু আকাশ তার প্রতিদান দিল এই জঘন্য বিশ্বাসঘাতকতায়। যখন আকাশ দিশার খোঁজে বাড়িতে এলো, তখন দিশা তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। মিনতি করে, দিশা প্লিজ, আমাকে একটা সুযোগ দাও। আমি ভুল করেছি, আমি জানি। তোমার বিশ্বাস ভেঙে দিয়েছি। আকাশের দিকে না তাকিয়ে, তোমার কোনো সুযোগ নেই আকাশ। তুমি আমাকে অপমান করেছো। আমার ভালোবাসা, আমার বিশ্বাস, সব কিছুকে তুমি মূল্যহীন করে দিয়েছো। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি আয়েশাকে ছেড়ে দেব দিশা, আমি তোমার কাছে ফিরে আসব। থেমে গিয়ে কঠিন স্বরে, আর ফিরতে হবে না আকাশ। আমার হৃদয়ে তোমার জন্য আর কোনো জায়গা রাখিনি। তোমার মতো মানুষ ভালোবাসার যোগ্য নয়। তুমি তোমার নতুন জীবন নিয়ে সুখী হও। দিশা আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। আকাশের কান্না বা মিনতি কোনো কিছুই আর তার হৃদয়ে প্রভাব ফেলে না। তার সেই নীরব প্রেমিকা চরম আঘাতে এবার চিরতরে প্রস্থান করল। এদিকে আয়েশা খান তার ক্ষমতা আর পেশাদারিত্বের আড়ালে আকাশের এই দুর্বলতা দেখে তাকে নিয়ে আর কোনো আগ্রহ অনুভব করলে না। তার কাছে আকাশ ছিল শুধুমাত্র এক সাময়িক আকর্ষণ এবং এক খেলার পুতুল। দিশার আগমনের পর আয়েশা বুঝতে পারলেন আকাশ তার পেশাদার জীবনের জন্য একটা বোঝা হতে পারে। আকাশকে ডেকে, আকাশ, তুমি তোমার ব্যক্তিগত জীবন আর কর্মজীবনকে গুলিয়ে ফেলেছো। এটা আমার পছন্দ নয়। আমাদের মধ্যে যা ঘটেছে তা শুধু এখানেই শেষ। হতভম্ব হয়ে, আয়েশা, তুমি কি বলছো? তুমিও আমাকে ছেড়ে যাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি কারণ তুমি দুর্বল, আর দুর্বল মানুষকে আমার প্রয়োজন নেই। তুমি তোমার কাজে মন দাও আর আমাদের মধ্যে যা হয়েছে তা ভুলে যাও। আয়েশা খান কোনো আবেগ ছাড়াই আকাশকে প্রত্যাখ্যান করলেন। আকাশের জীবনে তখন চরম শূন্যতা। তার ভালোবাসা, তার পেশাদার জীবন, সবকিছুই এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। আকাশ তখন বুঝতে পারল দিশা তাকে কতটা ভালোবাসতো, আর আয়েশা তার জীবনে শুধুই এক ক্ষণিকের মোহ ছিল। তার জীবনে আজ দুটি চরম আঘাত, দিশার চিরতরে চলে যাওয়া এবং আয়েশার নির্মম প্রত্যাখ্যান। আকাশ তখন পাগলের মতো মেঘার কাছে গিয়ে কাঁদল। মেঘা, আমি ভুল করেছি। দিশা আমাকে ছেড়ে চলে গেল, আর আয়েশা, সেও আমাকে ভালোবাসতো না। আমি সব হারিয়ে ফেললাম। তুই নিজের ভুলে শাস্তি পাচ্ছিস আকাশ। দিশার মতো এমন খাঁটি ভালোবাসা তুই আর কোনো দিনও খুঁজে পাবি না। আকাশের জীবনে নেমে এলো এক তীব্র বিষাদ। তার এই পরিণতি ছিল তার অবিবেচনা আর ভালোবাসার প্রতি শ্রদ্ধার অভাবের ফল।
আর দিশা তার সেই নীরব প্রেমিকা এবার নীরব প্রস্থানে তার জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ নিলেন। দিশার নীরব প্রস্থান আর আয়েশার চরম প্রত্যাখ্যান, এই দুটি আঘাতে আকাশের জীবন একেবারে এলোমেলো হয়ে গেল। তার চাকরি চলে গেল, আর সে নিজেকে ঘরের কোণে গুটিয়ে নিল। তার মধ্যে দেখা দিল তীব্র হতাশা আর শারীরিক দুর্বলতা। তার ভুল, তার অনুতাপ সবকিছু মিলে তাকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছিল। কয়েক মাস পর আকাশের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করলো। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল, দিন দিন শুকিয়ে যেতে লাগলো। মেঘা আর তার মা বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। পরীক্ষা নিরীক্ষার পর যে রিপোর্ট এলো তা ছিল এক নির্মম সত্য। দেখুন, ওর শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। পরীক্ষা বলছে আকাশের অ্যাডভান্স স্টেজের ক্যান্সার ধরা পড়েছে। দ্রুত চিকিৎসা শুরু করতে হবে, তবে রোগটা অনেক দূর এগিয়ে গেছে। মেঘা আর তার বাবা মা খবরটি শুনে একেবারে ভেঙে পড়লেন। তাদের জীবনে তখন এক চরম বিপর্যয়। একদিকে আকাশের ভুল, অন্যদিকে এই মরণ ব্যাধি। মেঘা বুঝতে পারল এই কঠিন সময়ে আকাশের পাশে তার সবচেয়ে প্রিয় মানুষটি থাকা দরকার, আর সেই মানুষটি হলো দিশা। মেঘা দিশার ঠিকানা জোগাড় করলো। দিশা তখন এক নতুন শহরে এক পুরনো স্কুলে শিক্ষকতা করছেন। তিনি নিজেকে সম্পূর্ণভাবে কাজে ডুবিয়ে রেখেছিলেন, কিন্তু তার হৃদয়ের গভীরে আকাশের বিশ্বাসঘাতকতার দাগ তখনও জ্বলজ্বল করছিল। মেঘা দিশার পুরনো নম্বরে ফোন করলো। দিশা প্রথমে অচেনা নম্বর দেখে ধরেনি, কিন্তু মেঘার বার্তার পর তিনি বাধ্য হলেন ফোন ধরতে। হ্যালো, কে বলছেন? কান্না ধরে রেখে দিশা, আমি মেঘা বলছি। কণ্ঠস্বর শীতল করে, মেঘা, কেন ফোন করেছো? আমি আর আকাশের কোনো খবর শুনতে চাই না। আমি জানি দিশা, তোর অভিমান হওয়া স্বাভাবিক, কিন্তু প্লিজ আমার কথাটা শোন। এটা আমার ভাইয়ের জীবনের প্রশ্ন। অবাক হয়ে, আকাশের কি হয়েছে? দিশা, আকাশ খুব অসুস্থ। ওর অ্যাডভান্স স্টেজের ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তারও বলেছেন ওর হাতে খুব বেশি সময় নেই। মেঘার এই কথা শুনে দিশার হাতে ফোনটা যেন কেঁপে উঠল। তার সমস্ত রাগ, ঘৃণা আর অভিমান মুহূর্তে কোথায় যেন হারিয়ে গেল। তার মনে পড়ল সে আকাশকে কতটা ভালোবাসত। আকাশের জন্য তার সেই আত্মত্যাগ, সেই রোমান্টিক প্রেম সবকিছুই আবার হৃদয়ে ফিরে এলো। আর্তনাদ করে, ক্যান্সার? তুমি কি বলছো মেঘা? হ্যাঁ দিশা, ওর সব আশা শেষ হয়ে গেছে, কিন্তু আমি জানি তুই যদি ওর পাশে থাকিস তবে ও হয়তো একটু শান্তি পাবে। প্লিজ দিশা, একবার ওকে দেখতে আয়। তোর ভালোবাসা ওর শেষ দিনগুলোতে হয়তো সান্ত্বনা দেবে। দিশার চোখ থেকে তখন অঝরে জল ঝরছিল। তার মনে কোনো দ্বিধা রইল না। সে জানত আকাশ তাকে ঠকিয়েছে, কিন্তু তার সেই ভালোবাসা কোনোদিন মিথ্যা ছিল না। চরম বিশ্বাসঘাতকতার পরেও এই মানুষটির প্রতি তার গভীর টান রয়ে গিয়েছিল। আমি আসছি মেঘা, আমাকে এক্ষুনি বলো আকাশ কোথায় আছে। দিশা আর এক মুহূর্ত অপেক্ষা করল না। আকাশের বিশ্বাসঘাতকতার কষ্ট, তার জীবন বাঁচানোর প্রতিজ্ঞা, সবকিছু মিলে তাকে নতুন করে এক কঠিন সিদ্ধান্তে পৌঁছালো। সে তার সব কাজ ফেলে টিকিট কেটে আবার সেই পুরনো শহরের দিকে রওনা হলো। তার হৃদয়ে তখন একদিকে আকাশের প্রতি মমতা, আর অন্যদিকে নিয়তির এই নির্মম খেলার জন্য তীব্র কষ্ট। মেঘার ফোন পাওয়ার পর দিশা আর এক মুহূর্তও দেরি করেনি। তার বুকে তখন বিশ্বাসঘাতকতার কষ্ট নয়, বরং ছিল আকাশের মরণাপন্ন অবস্থার জন্য এক তীব্র মমতা। তার মন জানত এই মানুষটি তাকে ঠকিয়েছে বটে, কিন্তু তার প্রতি দিশার সেই নীরব প্রেম কোনোদিন মিথ্যা ছিল না। দিশা দ্রুত সেই শহরে ফিরেলেন। তার পা তখন কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক স্থির প্রতিজ্ঞা। মেঘা তাকে সরাসরি হাসপাতালে নিয়ে গেল, যেখানে আকাশকে রাখা হয়েছে। হাসপাতালের শীতল ঘরে আকাশ শুয়েছিল। সে তখন অত্যন্ত দুর্বল, তার চেহারায় রোগের ছাপ স্পষ্ট। সে চোখ বন্ধ করে শুয়েছিল। তার পাশে তার বাবা মা নীরবে কাঁদছিলেন। দিশা যখন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন, মেঘা তখন তার হাত ধরল। আকাশ তখন চোখ খুলল, আর সেই মুহূর্তে তার দৃষ্টি স্থির হলো দিশার উপর। অবিশ্বাস নিয়ে দুর্বল কণ্ঠে, দিশা, তুমি এসেছো? আকাশের চোখে সেই করুণ দৃষ্টি দেখে দিশার হৃদয়ে সব অভিমান ভেঙে গেল। তার চোখে তখন জল আর মমতা ছাড়া আর কিছুই ছিল না। কাপা কণ্ঠে, হ্যাঁ আকাশ, আমি এসেছি, আমি তোমার পাশে আছি। দিশা ধীরে ধীরে আকাশের বিছানার পাশে বসলেন। আকাশ তখন কষ্টের হাসি হাসল। আমি জানতাম তুমি আসবে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি দিশা। আমি তোমার ভালোবাসার
মর্যাদা দিতে পারিনি। আমি তোমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমার শাস্তি হওয়া উচিত। আকাশের হাত ধরে, সেই হাত তখনও উষ্ণ। এসব কথা বলো না আকাশ। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি অসুস্থ, এখন শুধু সুস্থ হওয়ার চেষ্টা করো। আমার সুস্থ হওয়া আর সম্ভব নয় দিশা, কিন্তু তোমার ক্ষমা আমার শেষ দিনগুলোর শান্তি। তুমি আমার কাছে জীবনের চেয়েও বেশি ছিলে। আমার ভুল বুঝতে পারার পর আমি পাগলের মতো তোমাকে খুঁজেছি। তুমি আমার সেই নীরব প্রেমিকা, আমার স্ত্রী, যার ভালোবাসা আমি অন্ধের মতো প্রত্যাখ্যান করেছিলাম। কাঁদতে কাঁদতে, আমি তোমাকে এখনো ভালোবাসি আকাশ। আমার সেই জীবন, আমার সেই সব স্বপ্ন, সবকিছু শুধু তোমার জন্য ছিল। আমি এখানে তোমার পাশে থাকার জন্যই এসেছি। দিশা তখন আকাশের কপালে আলতো করে চুমু আঁকলেন। সেই চুম্বনে ছিল তাদের সমস্ত রোমান্টিক স্মৃতি, তাদের ভালোবাসা আর কষ্টের এক মিশ্রণ। আকাশ চোখ বন্ধ করলো। তার মুখে তখন এক গভীর শান্তি। আমার ভুলটা তুমি ক্ষমা করেছো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তোমার মতো খাঁটি ভালোবাসা পাওয়া আমার ভাগ্যে ছিল না। আকাশের বাবা মা আর মেঘা নীরবে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তারা বুঝলেন এই মুহূর্তে এই দুজনের একান্ত সময় দরকার। দিশা তখন আকাশের বুকে মাথা রাখলেন। তার চোখের জল আকাশের শার্ট ভিজিয়ে দিচ্ছিল। সেই রাতে দিশা আকাশকে সেই সব ভালোবাসার কথা শোনালেন, যা তিনি একসময় বলতে পারেননি। মনে আছে আকাশ, তুমি যখন প্রথম গিটার বাজাচ্ছিলে, তোমার গানে আমি তখনই পাগল হয়ে গেছিলাম। আমি জানি তুমি আমাকে ঠকিয়েছিলে, কিন্তু আমার ভালোবাসা কোনোদিন কমেনি। আমি তোমার সাথে সেই ভুল থেকেই ভালোবাসতে শিখেছি। আকাশের মুখে তখন ক্ষীণ হাসি। সেই রাত ছিল তাদের প্রেমের শেষ অধ্যায়। ভোরের আলো ফোটার ঠিক আগে আকাশের হৃদস্পন্দন ধীরে ধীরে থেমে গেল। তার শেষ নিঃশ্বাস ছিল দিশার বুকে। আকাশ ধীরে ধীরে আকাশে মিলিয়ে যেতে লাগলো, তার জীবনের সব ভুল, সব ব্যর্থতা নিয়ে। কিন্তু দিশার জীবনে সে রেখে গেল এক তীব্র ভালোবাসা আর এক গভীর শূন্যতা। দিশা জানতেন তার সেই নীরব প্রেমিকা এবার চিরতরে আকাশের হৃদয়ে স্থান পেল। আকাশ চলে গেল। দিশার বুকে মাথা রেখে তার শেষ নিঃশ্বাস পড়ল। হাসপাতালে সেই কক্ষটি তখন নীরব, কিন্তু সেই নীরবতা যেন দুটি হৃদয়ের গভীর ভালোবাসার শেষ প্রতিজ্ঞা গ্রহণ করছিল। দিশার চোখের জল ছিল না শোকের, ছিল এক তীব্র অনুভূতির, অপরাধবোধ, প্রেম আর চরম আত্মত্যাগের মিশ্রণ। আকাশ চলে যাওয়ায় দিশার সেই নীরব প্রেমিকা সত্তা যেন এক নতুন জন্ম নিল। সে জানত আকাশ তাকে ঠকিয়েছিল বটে, কিন্তু তার প্রতি দিশার ভালোবাসা ছিল খাঁটি, যা সব ভুলকে ক্ষমা করে দিয়েছিল। আকাশের আত্মসন্তুষ্টির ক্রিয়ার পর দিশা আর সেই শহরেই রইলেন না। তিনি মেঘা আর আকাশের বাবা মাকে শেষ বিদায় জানালেন। মেঘা তাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। তুই ছাড়া আমাদের আর কেউ নেই দিশা। আমি সব সময় তোমার পাশে থাকবো মেঘা, কিন্তু আমার এখানে থাকা সম্ভব নয়। আমি আকাশকে ভালোবেসেছি, তার সব ভুল ক্ষমা করেছি। এখন আমার নিজের জীবন নিয়ে আবার নতুন করে পথ চলতে হবে। দিশা ফিরে গেলেন তার পুরনো শহরে, তার শিক্ষকতা জীবনে। তার জীবনে আর কোনো প্রেম এলো না। তার হৃদয় জুড়ে রইল শুধু আকাশের স্মৃতি। তিনি আকাশের সেই তারুণ্য, তার পাগলামো এবং তাদের রোমান্টিক দিনগুলোকেই ভালোবাসার সবচেয়ে বড় সম্পদ হিসাবে মনে রাখলেন। দিশা আর আকাশের সেই অসম প্রেমের গল্পটি ছিল এক ট্র্যাজেডি, যেখানে ভালোবাসা শেষ পর্যন্ত মৃত্যুকে জয় করেছিল। তাদের প্রেম প্রমাণ করেছিল সত্যিকারের ভালোবাসা হয়তো জীবনের সব জটিলতা কাটিয়ে উঠতে পারে না, কিন্তু শেষ মুহূর্তে হলেও তার শান্তি এনে দিতে পারে। দিশার জীবনে আকাশ ছিল সেই রোমান্টিক স্বপ্ন, যা পূরণ না হলেও তার হৃদয়কে চিরতরে অমর করে রেখে গেল।